সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আইএফআইসি নিবেদিত ভোটের ফল অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি রাইসুল হক চৌধুরী। 24-এর গণ অভ্যুত্থানের চেতনা থেকে ভোট বিপ্লবের রায় বাংলাদেশ আজ এক ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় 18 মাস পর অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে আমরা দেখতে পাচ্ছি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি নেতৃত্বাধীন জোট, যারা ইতোমধ্যেই 213টি আসন পেয়েছে, এবং জামায়াত নেতৃত্বাধীন জোট পেয়েছে 72টি আসন এবং অন্যরা পেয়েছে 8টি আসন। এই যে সামগ্রিক নির্বাচন প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি আসলে কেমন ছিল এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কতটা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আমরা আজ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দিলীপ কুমার সরকার, কেন্দ্রীয় সমন্বয়কারী, সুশাসনের জন্য নাগরিক। দিলীপ কুমার সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা যতদূর দেখতে পেয়েছি নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগ থেকে যেটি জানানো হয়েছে যে এবারের নির্বাচনে সারা দেশে 59.44% হচ্ছে ভোট প্রদান করা হয়েছে ভোটারদের পক্ষ থেকে। আপনার কাছে জানতে চাই, এই যে ভোট গ্রহণ থেকে ফলাফল, পুরো প্রক্রিয়াকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে। এবারের নির্বাচন একদিকে যেমন জন আকাঙ্ক্ষার নির্বাচন, কেননা এই বিগত 3টি বিতর্কিত নির্বাচনের পর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা জন্ম নিয়েছিল যে মানুষ যাতে তার ভোটাধিকার ফিরে পায়, আমরা একটা গণতান্ত্রিক সমাজের দিকে যেন যেতে পারি, একটা কর্তৃত্ববাদী শাসন যেন আবারও চালু না হয়, এরকম একটা আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষা পূরণের প্রথম ধাপ ছিল এই নির্বাচন। সেই জন্য এই নির্বাচনকে নিয়ে অনেক এক্সপেকটেশন ছিল। পাশাপাশি নির্বাচনটা নিয়ে অনেক শঙ্কা ছিল যে এই নির্বাচন কি হবে কি হবে না, অতীতের সকল সহিংসতার রেকর্ড ছাড়াবে কিনা। প্রথমত প্রশ্নই এটা ছিল যে নির্বাচন কি আদৌ হচ্ছে। আমরা যেখানেই যাচ্ছি সেখানেই প্রশ্ন ছিল নির্বাচন কি আদৌ হচ্ছে। যাই হোক, তারপরে পরবর্তী প্রশ্ন ছিল যে আসলে এটা কি শান্তিপূর্ণ হবে। এখন মানে এরকম একটা আশঙ্কা ছিল মানুষের যে অতীতের সব রেকর্ড ভেঙে যাবে এবার, যে সহিংসতা হবে। একেবারে নির্বাচনের কাছাকাছি যখন আমরা গেলাম, তখনও মানুষের মধ্যে ইয়া ছিল যে ঠিক আছে, এখন পর্যন্ত সব ধাপ ভালোভাবেই পার করলাম, নির্বাচনের দিনটা হয়তো সহিংসতাপূর্ণ হতে পারে। কেননা প্রেক্ষাপটটা ছিল যে অনেক অস্ত্র যেগুলো লুট হয়ে গিয়েছে, অস্ত্র উদ্ধার করা যায়নি। তারপরে এখানে সন্ত্রাসীরা সব গ্রেপ্তার হয়নি, বাইরে থেকে অস্ত্র ঢোকার খবর এগুলো পাওয়া গিয়েছিল। তারপরেও আমরা দেখলাম কালকে সারা দিন যেভাবে ভোট উৎসবে মানুষ মাতল, এবং ওখানে শুধুমাত্র ইলেকশন কমিশনের না, এখানে আমরা মনে করি যে রাজনৈতিক দল সহ সব স্টেক হোল্ডার্স, এখানে ইলেকশন যারা কন্ডাক্ট করেছে এর মধ্যে তারা আছে। এখন সবার ওই রকম আমরা মনে করি যে সবার যথাযথ ভূমিকার কারণে নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে, ভালো হয়েছে। এবং ফাইনালি মানুষ অপেক্ষা করছিল ফলাফলের জন্য, এবং ফলাফল ঘোষণা এ পর্যন্ত আমরা দেখলাম যে ফলাফল একটা হয়েছে। এই ফলাফলের পরে একটা দল আমরা দেখছি যে 2/3 বেশি তারা সমর্থন নিয়ে, রায় নিয়ে তারা তাদের সেই সদস্যরা যারা সংসদ সদস্য প্রার্থী তারা পাশ করেছে। পাশাপাশি প্রধান বিরোধী দল হিসাবে যারা এখানে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তারাও কিন্তু একেবারে ব্যাপকভাবে কোনো রিয়াকশন ব্যক্ত করে ইলেকশন প্রত্যাখ্যান, অতীতে যেমন ছিল স্থূল কারচুপি, সূক্ষ্ম কারচুপি, এগুলো জামায়াতের আমির কিন্তু বলেছেন যে ফলাফল যাই হোক তারা মেনে নেবেন, এই ধরনের একটা সংস্কৃতির দিকে তারা যেতে চায়। হ্যাঁ, তা সেই দিক থেকে আমরা মনে করি যে এই নির্বাচনটা এটা একটা ভালো নির্বাচন হয়েছে। এজন্য নির্বাচন কমিশন, সরকার এবং সব অংশীজন যারা ছিল তাদেরকেই আমি অবশ্যই ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো।
নির্বাচন কমিশনের কথা যেহেতু এসেছে, আমরা বিগত সময়গুলোতে নির্বাচন কমিশনকে আমরা নানাভাবে প্রশ্নবিদ্ধ করেছিলাম। এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে, আস্থার সংকট তৈরি হয়েছে। আপনার কি মনে হয় যে এই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশন কি তার আস্থা মানুষের মধ্যে ফেরাতে পেরেছে কিনা? হ্যাঁ, এটা আগে আগে যে দুর্বলতাগুলো পরিলক্ষিত হয়েছে এই নির্বাচন কমিশনের, তারা যখন থেকে কাজ শুরু করেছে, এই তারপরে নির্বাচনী প্রক্রিয়া যেটা শুরু হয়েছে, সেখানে অনেকগুলো ছিল। তাদের বিরুদ্ধে অনেক দলই অভিযোগ করেছিল। আর নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পরেও একটা অভিযোগ উঠেছিল যে যখন মনোনয়নপত্র যাচাই বাছাই হয়, সেই সময় দ্বৈত নাগরিক বা ঋণখেলাপিদের এরকম কিছু প্রার্থীকে তারা ছাড় দিয়েছে বলে পত্রপত্রিকাতেও নিউজ প্রকাশ হয়েছে। টিআইবি রিপোর্টে বিষয়টা এসেছে, এই প্রসঙ্গগুলো এসেছে। তখন মনে হচ্ছিল যে তারা কঠোর অবস্থানে যেতে আদৌ পারবে কি না। যদিও ওই রকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যাতে করে তাদেরকে কঠোর অবস্থানে যেতে হয়, কিন্তু তাদের উদ্যোগটা ভালো ছিল, তাদের প্রিপারেশনটা ভালো ছিল। একেবারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এখানে বিচারিক আদালত, তারপরে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক নির্বাচনকালীন সহিংসতা নিয়েও কিন্তু এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা কিন্তু মানুষের মধ্যে ছিল 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 এবং 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 সেই জন্যই আমরা দেখলাম যে এবার তো প্রথমবারের মতো সশস্ত্র বাহিনীকে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞাতে নেওয়া হয়েছিল। ওখানে স্ট্যাটিক ফোর্স যারা সেন্টারে ছিল, ওটা ছাড়াও টহলের ছিল, তারপরে আরও ওখানে সেনাবাহিনীর যারা ছিলেন তারা তাদেরকেও স্ট্রাইকিং ফোর্স হিসাবে রাখা হয়েছিল। হ্যাঁ, তারপরে আরও প্রিপারেশনের মধ্যে সিসিটিভি ছিল, লাইভ মনিটরিংয়ের ব্যবস্থা ছিল, তারপরে বডি অন ক্যামেরা ছিল। এই বিষয়গুলো, প্রস্তুতিগুলো তাদের দিক থেকে ভালো ছিল। পুলিশের পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছিল যে প্রায় 42,000 ভোট কেন্দ্রের মধ্যে 24,000 কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং পুলিশ প্রধান একটি কথা বলেছেন যে এই নির্বাচনের মধ্য দিয়ে পুলিশের প্রতি হারানো আস্থা জনগণের মনে যেই সন্দেহ, যেই বন্ধুসুলভ আচরণে যে অভাবটা বোধ করছিল, সেটি তারা ফিরিয়ে আনার বিষয়ে একটা প্রত্যয় জানিয়েছিল। না, আমার মনে হয় যে এই নির্বাচনটা যেহেতু ভালো হলো, সব মহল থেকেই তাদেরকে সাধুবাদ জানাচ্ছে। এবং আমার মনে হয় যে মানুষ যেরকম ধারণা করেছিল, যেরকমটা চেয়েছিল একটা নির্বাচন, এটা সেই নির্বাচনের একেবারে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কিছু বিষয় বাদ দিলে মোটামুটিভাবে আমরা বলবো যে এই আগের সংশয়গুলো কাটিয়ে তারা একটা ভালো নির্বাচন করেছে, যে কারণে তাদের প্রতি আস্থা নিঃসন্দেহে ফিরে আসার কথা। এবং পুলিশকেও ধীরে ধীরে এইভাবেই হয়তো তাদের ভূমিকার মধ্য দিয়েই তাদের আগের অবস্থানে ফিরে যেতে হবে, যে আস্থাটা মাঝখানে তারা হারিয়ে ফেলেছিল, সেই আস্থাটা তাদের অর্জন করতে হবে। আস্থার জায়গা নিয়ে আমাদের কথা হচ্ছিল। গতকাল এনসিপি যিনি মুখপাত্র আছেন সজীব ভুঁইয়া একটি অভিযোগ করেছেন যে ভোট গণনায় টেম্পারিংয়ের একটি অভিযোগ এসেছে। ভোট গণনার ক্ষেত্রে কয়েকটি আসনের বিতর্কের বিষয়টিও এসেছে। সো নির্বাচনে যে গণনা পদ্ধতি, এটিকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, আর টেম্পারিংয়ের যে অভিযোগটি এসেছে সেটিকেও আপনি কিভাবে দেখছেন? প্রথমত, গণনা পদ্ধতি, ফলাফল ঘোষণা, এগুলো এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এক সময় যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব হঠাৎ করেই একদিন বলে ফেললেন যে এইবার কিন্তু ফলাফল ঘোষণায় দেরি হবে। তখন থেকে বিষয়টা নিয়ে আলোচনা, যদিও নির্বাচন বিশেষজ্ঞরা অনেকে এটার সাথে দ্বিমত পোষণ করেছেন, কেননা লোকাল গভর্নমেন্ট ইলেকশনের সেখানে 3 ব্যালটে, এটা 2 ব্যালটে, এগুলোর সাথে তুলনা করেছেন এবং বলেছেন যে এটা কোনো কারণ নাই এটা দেরি হওয়ার। এবং ফলাফল ঘোষণা প্রক্রিয়া যেটা ছিল, আমি তো অনেক জায়গায় দেখেছি যে অনেক নির্বাচনী এজেন্ট নর্মালি কী করার কথা, যে ফলাফল ঘোষণা এজেন্টরা থাকবে, ওখানে গণনা হবে, গণনার পরে ফলাফল শিট রেডি হবে, শিটে তারা ফলাফলটা তুলবে, তারপরে এজেন্টদের স্বাক্ষর নেবে,
নিয়ে তাদেরকে এক কপি দেবে আর এক কপি রিটার্নিং অফিসারের কাছে পাঠাবে। আমি অনেক এজেন্টকে দেখেছি যে তারা এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে দিয়েছে, তাতে তাদের স্বাক্ষরও আছে। এবং পরবর্তীতে রিটার্নিং অফিসারের যে কার্যালয়, সেখান থেকে আমরা দেখেছি যে ওই রিটার্নিং অফিসারের আওতায় যেগুলো নির্বাচনী এলাকা ছিল, সেই এলাকাগুলোরও ফলাফল মোটামুটিভাবে ব্যতিক্রম বাদ দিলেই এটা রাতের মধ্যেই এটা ঘোষিত হয়েছে। এবং ফাইনালি এখান থেকে যখন এটা বেসরকারিভাবে ফলাফল ঘোষণার যে আমাদের কিছু কিছু আসনে অপেক্ষা করতে হয়েছে। বোধহয় 2-1টি আসনের ভোট গণনা হয়েছে, যেমন চট্টগ্রামের বোধহয় 2টা আছে, ওখানে কে জিতেছে এটা মানুষ জানে, তবে ওটা ফলাফল ঘোষণাটা স্থগিত রাখা হয়েছে। ওখানে সম্ভবত ঋণ সংক্রান্ত বা ঋণ খেলাপের শেরপুর 2, চট্টগ্রাম 2 এবং 4 আসনে আইনি জটিলতার কারণে এই 3টি আসনের বিষয় সিদ্ধান্তের একটি বিষয় আছে। একই সাথে গণভোট অনুষ্ঠিত হয়েছে, এখনো গণভোটের ফল পূর্ণাঙ্গ রূপে আমাদের কাছে আসেনি। এই গণভোটে আসলে যে প্রত্যাশা নিয়ে গণভোটটি আসলে অনুষ্ঠিত হয়েছে, যারা এই সরকার গঠন করুক না কেন, অবশ্য আমরা একটা ধারণা পেয়ে গেছে যে কারা সরকার গঠন করতে যাচ্ছে। সেক্ষেত্রে তাদের দলের পক্ষ থেকেও কিন্তু কিছু নোট অফ ডিসেন্ট হচ্ছে যে ছিল সরকার গঠনের পর আসলে গণভোটের প্রতিফলন আমরা কতটা দেখতে পারবো বলে আপনি মনে করেন? তা আমরা যেটা ধারণা পেয়েছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। এখন রাজনৈতিক দলের সাথে যখন জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা হয়, আমরা তো জানি যে প্রক্রিয়াটা কি ছিল। 11টা সংস্কার কমিশন গঠিত হলো। 11টা সংস্কার কমিশনের মধ্যে প্রথম গঠিত 6টা সংস্কার কমিশনের প্রধান নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন হলো। এরপরে কথা ছিল 6টা কমিশনের সুপারিশ স্প্রেডশিটের মধ্য দিয়ে এটা কাছে পাঠানো রাজনৈতিক দলগুলোর কাছে। সেখানে দেখা গেল যে পুলিশের বিষয়টা তেমন আসলো না, বলা হলো যে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারেই হবে। মূলত 5টা সংস্কার কমিশনের 166টা প্রস্তাব তারা রাজনৈতিক দলের কাছে পাঠালো, রাজনৈতিক দলগুলো মতামত দিল, তারপর ডায়লগ শুরু হলো। দীর্ঘদিন আমরা দেখলাম সেই ডায়লগ হলো। ডায়লগে একটা জিনিস দেখা যাচ্ছিল যে অনেক আলাপ আলোচনা যুক্তিতর্কের পর কিছু কিছু বিষয়ে সবাই একমত হচ্ছিলেন। কিছু বিষয়ে কোনো রাজনৈতিক দলের আপত্তি, অর্থাৎ নোট অফ ডিসেন্টের বিষয়ে। এক্ষেত্রে অনেকগুলো জায়গায় আপত্তি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। এবং আমরা দেখেছি এই যে নোট অফ ডিসেন্ট যেখানে যেখানে ছিল, আমার কাছে একটা কপি আছে, এই জুলাই জাতীয় সনদ, নোট অফ ডিসেন্ট যেখানে যেখানে আছে সেখানেই বলা হয়েছে অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তার মানে নোট অফ ডিসেন্ট যখন দিয়েছে তখন বলা হয়েছে যে ঠিক আছে, তুমি তোমার ইশতেহারে আনো, তোমাকে যদি জনগণ রায় দেয় তবে সেই অনুযায়ী তোমরা ব্যবস্থা নিবা। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই যখন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ যখন হলো, এটা গেজেট আকারে প্রকাশ হলো, তখন বিএনপি কিন্তু এটা আপত্তি করলো। তারা বলল যে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। কি জন্য বলল? এই নোট অফ ডিসেন্টে এভাবে লেখা আছে, আর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে ওখানে বলা হয়েছে যে গণভোটে যদি হাঁ পাশ করে তবে জুলাই জাতীয় সনদের যে বিষয়গুলো আছে এগুলোকে সংবিধানের প্রথমে তো হাঁ পাশ করলে এই সংসদটা প্রথমে হবে সংবিধান সংস্কার পরিষদ, তারপর এটা জাতীয় সংসদ হিসাবে নর্মালি কাজ করবে। তো সংবিধান সংস্কার পরিষদ এই প্রস্তাবগুলো তারা সংবিধানে সন্নিবেশিত করবে। আর তারা যদি এটা নাও করে 180 দিনের মধ্যে, তবে এটা অটোমেটিক্যালি এটা সংবিধানে প্রতিস্থাপিত হয়ে যাবে। তো এইটা তারা
বিএনপি আপত্তি করলো যে এটা আমাদের সাথে প্রতারণা, আমরা যেটাতে স্বাক্ষর করেছি ওখানে এভাবে নেই। তো যাই হোক, এরপরে তো এখন আমরা এই যে আপত্তি যে জায়গাগুলো তোলা হলো, তাহলে এটার সুরাহাট আসলে কি? সেই কথাই বলছি যে এখন তারা তো সরকার গঠন করবে, এরকম আইনের ক্ষেত্রে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ক্ষেত্রে বাধ্যবাধকতার কথা বলা আছে। সাধারণ দৃষ্টিতে যে ওইটাকে আফোর্ড করে যদি আমরা এগুতে চাই, তবে হাঁ যেহেতু বিজয়ী হয়েছে, সেক্ষেত্রে যারা সরকার গঠন করবে তাদের উপর একটা বাধ্যবাধকতা সৃষ্টি হয়েছে এগুলো বাস্তবায়নের। আবার তাদের বক্তব্য যেটা, ওই বক্তব্য যদি ওই জায়গাতেই থাকে যে আমরা এই যেটুকুতে স্বাক্ষর করেছি, সম্ভবত অক্টোবরের 17 তারিখ গত বছরের, যেটুকুতে স্বাক্ষর করেছি, যেখানে সম্মতি দিয়েছি, আমরা কিছু বিষয় আমাদের ইয়াতে এনেছি, ইস্তেহারে এনেছি, জনগণ আমাদের ভোট দিয়েছে, অতএব আমরা যেটুকুতে স্বাক্ষর করেছি আমরা সেগুলো বাস্তবায়ন করব। এবং তারা এটা তো তাদের আগে 31 দফা ছিল, 31 দফায় বিষয়গুলো ছিল, এরপরে ইস্তেহারে তারা বিষয়টা এনেছে। এখন আমরাও এটা দেখার অপেক্ষায় আছি যা তারা আসলে কোন দিকে যাবে। এমনিতে আমরা সুজনের অবস্থান থেকেও যদি আমরা দেখি যে আমাদেরও সংস্কার প্রস্তাব নিয়ে আমরা কাজ করেছি জুলাই, মানে আমরা বলেছি 13 সাল থেকে আমরা জাতীয় সনদের ধারণা নিয়ে কাজ করছিলাম। তা আমরাও সারা দেশে জনগণের সাথে ডায়লগ করে তাদের কাছে হস্তান্তর করেছিলাম এই জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে, এগুলো যাতে বাস্তবায়িত হয় সেক্ষেত্রে। তা সেদিক থেকে আমরা দেখেছি যে বিএনপির যে অবস্থান, একটা হলো যে জাতীয় ঐক্যমত্যের অবস্থান এবং কমিশনের অবস্থান এবং আমাদের অবস্থানেরও ফারাক আছে। আমরাও রাষ্ট্রীয় মূলনীতি যেভাবে চেয়েছি সবগুলো ওখানে ওভাবে নেই। তারপরে বিএনপি যেমন চাচ্ছে যে ঠিক আছে উচ্চ কক্ষ আমরা সমর্থন করি, কিন্তু নির্বাচন পদ্ধতিটা হবে এই আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে না, আগে থেকে নারীদের আসন যেভাবে বন্টন হয়, যে যতটা সিট পাবে সেই অনুযায়ী সেখানকার হিস্সা পাবে, এইটা। তা আমাদেরও স্ট্যান্ড ছিল যে এখানে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে হলেই ভালো হয়, কেননা যে চেকস অ্যান্ড ব্যালেন্সের চিন্তা থেকে উচ্চকক্ষ করার কথা, এটা আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে হলে যেটা হওয়ার সম্ভাবনা থাকে। আগে এরকম একটা ধারণা ছিল যে বাংলাদেশে যত পপুলার দলেই হোক, কেউ হয়তো, আমি জানি না এবারে এই রেজাল্টে কি আসবে, এরকম ধারণা ছিল যে যত পপুলারিটি থাকে হয়তো এটা 40-45 এর বেশি যাবে না। তা সেক্ষেত্রে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে যদি উচ্চকক্ষের আসন বন্টন হয়, তো সেক্ষেত্রে তারা হয়তো সর্বোচ্চ 40টা বা 45টা আসন পাবে, এবং এই দলের বাইরে বাকিরা যারা পাবে এটা ভোটের অনুপাতে হবে, অর্থাৎ ক্ষমতাসীন দলের বাইরেই মেজরিটি থাকবে। যখন নিম্নকক্ষ থেকে একটা আইন বা পাশের জন্য যখন উচ্চকক্ষে আসবে, নিম্নকক্ষে এই পার্সেন্টেজ নিয়েই হয়তো দেখা গেল যে 213টা তারা পেয়েছে, ইজিলি নিম্নকক্ষে তারা পাশ করে আনবে সেটা। উচ্চকক্ষে যখন আসবে, এখানে কিন্তু উচ্চকক্ষের তো এমনি ধারণাও করা হয় যে এখানে যে মানুষগুলো বিভিন্ন পেশার যে বিশিষ্ট মানুষ, বরেণ্য যে ব্যক্তিরা, অভিজ্ঞ যে ব্যক্তিরা, দক্ষ যে মানুষরা, তারা হয়তো উচ্চকক্ষে যাবে। তো ওখানে ওই আইনটা নিয়ে গেলে ওই জায়গায় তখন এটা চুলচেরা বিশ্লেষণ, অনেক আলোচনা হবে, পত্রপত্রিকা নিউজ হবে, সারা দেশের মানুষ জানবে। অর্থাৎ তখন হুট করে আইনটা ক্ষমতাসীনরা যেভাবে চায় সেইভাবেই পাশ হয়ে যাবে, এটা তখন মানে এটা যাতে না হয় সেই কারণে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা দেখেছি যারা এই সরকার গঠন করেছে তারা যেভাবে চেয়েছে সেভাবেই কিন্তু সংসদে হচ্ছে আইন পাশ হওয়ার এক ধরনের, আর বিএনপি যেভাবে চাচ্ছে ওইভাবে যদি হয়, তবে হয়তো নিম্নকক্ষে যেভাবে পাশ হবে উচ্চকক্ষেও পাশ হয়ে যাবে। হ্যাঁ,
অতএব এটা বোধহয় আনুপাতিক প্রতিনিধিত্বের দিকে যাওয়াই ভালো বলে আমরাও মনে করেছি, সুজন মনে। দেখা যাক সামনের দিনগুলোতে আসলে সরকার গঠনের পরে আসলে কিভাবে এটিকে ব্যাখ্যা বিশ্লেষণ করে এবং উচ্চকক্ষ নিম্নকক্ষ কিভাবে আসলে সেটিকে সন্নিবেশিত করে, সেটা আমরা হয়তো ভবিষ্যতে দেখতে পারবো। আমরা একটু আবার নির্বাচনের আলোচনা একটু ফেরত আসি। এবারে যখন নির্বাচন প্রক্রিয়াটি শুরু হয়েছিল তফসিলের পর থেকে বেশ কয়েকজন প্রার্থী হচ্ছে আলোচনায় ছিলেন। আমি যদি বলি এনসিপির সার্জিস আলম, জামায়াত ইসলামের গোলাম পরোয়ার, বিএনপির আমিনুল হক, মামুনুল হক, তাসনিম যারা, এবং ঢাকা ৮ আসন সবচেয়ে আলোচনায় ছিল নাসিরউদ্দিন পাটোয়ারি। তারা এবারে নির্বাচনে হচ্ছে হেরে গেলেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত এনসিপির সাথে যারা ছিলেন জনমনে কিন্তু এরকম একটা ধারণা ছিল যে তারা যদি একা নির্বাচন করে, এটা একটা এক্সপেকটেশনও ছিল যে তারা তো আসলে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে একটা আশাবাদ সৃষ্টি করেছিল। অনেকে চায়ও নাই যে তারা রাজনৈতিক দল এভাবে সৃষ্টি করুক, বরং তারা তরুণদের নিয়ে একটা প্রেশার গ্রুপ হিসাবে থাকুক। যাই হোক, তারা রাজনৈতিক দল করলো, পরবর্তীতে তারা ঘোষণা দিল যে 300 আসনে নির্বাচন করবে। এটাকেও মানুষ সাধুবাদ জানিয়েছিল যে ঠিক আছে। ওইটাতে হয়তো বা তারা কোনো আসন নাও পেতে পারত। আমি সেটাই বলছিলাম যে এনসিপির আসলে সেই সক্ষমতা এখনো হয়েছে কিনা এককভাবে নির্বাচন করে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে তারাও যে ক্ষমতার রাজনীতির যে খেলা, ওইটাতে নামলেন এবং জোটবদ্ধ হয়ে গেলেন ইয়ার সাথে, জামাতের সাথে। এটা নিয়ে তো তাদের ভিতরেও বড় রিয়াকশন হয়েছিল, একটা অংশ কিন্তু ৭১-এর ভূমিকার কারণে, এবং সে কারণে অনেকে আপত্তি করে যে এই যে ৭১-এর পরাজিত শক্তি বা স্বাধীনতা বিরোধী একটা মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে, মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে অনেকে দল থেকে বেরিয়ে গেল। তার মধ্যে তাসনিম যারাও একজন ছিলেন। তা সেই দিক থেকে এনসিপির সার্জিস আলম তো ওখান থেকেই করছিলেন। আর বিএনপির প্রতীকটা তো মানুষের কাছে পরিচিত, ধানের শীষ প্রতীক, সেই জন্য ওখানে হয়তো কেউ কেউ পেরে ওঠেন নাই। আবার এটাও ঠিক, বিএনপি বিরোধী প্রচারণা যখন হচ্ছিল তখন তো এরকম প্রচারণাগুলোও আসছে যে ওরা দখলদারিত্ব করছে, ওরা লুটপাট করছে, ওরা মানে অমুক হচ্ছে, সে মাস্তান, সে গডফাদার, অনেক চাঁদাবাজ, অনেক হয়েছে না। তো এটার ইফেক্টও হয়তো কারো কারো ক্ষেত্রে ওই রেজাল্টে পড়েছে। আবার এগুলোও তো আলোচনায় এসেছিল যে এই যে নির্বাচনটা হচ্ছে, একটা সচেতন মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে তো একটা শঙ্কাও ছিল এরকম যে আমরা তো এমন একটা সোসাইটি চাই যেখানে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, নারী পুরুষ নির্বিশেষে সবাই যাতে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে। বিশেষ করে মিডল ক্লাস যে সচেতন যে শ্রেণী, তাদের ভিতর এরকম একটা আকাঙ্ক্ষা ছিল। এবং সেখান থেকেই তাদের মধ্যে আশঙ্কা ছিল যেটা চরম দক্ষিণপন্থী দিকে আমরা যাচ্ছি কিনা, এখানে আগামী দিনে নারীর অধিকারগুলো মানে সংকুচিত হয়ে আসবে কিনা, এইরকম কোনো শক্তি যাবে কিনা। তা এসবের ইয়েতে এই যেমন মামুনুল হকের কথা বললেন, যে তার তো অনেক ধরনের পরিচিতি আছে, বিভিন্ন সময় নেগেটিভ ভাবেও মিডিয়ায়। এবারে নির্বাচনে কিন্তু নারীর অধিকার, নারী নেতৃত্ব, এগুলো কিন্তু অনেক বেশি আলোচনা এসেছে এবং ভোটের ক্ষেত্রে সম্ভবত এগুলো একটা আলোচনায় আসলেও আপনি দেখেন নারী প্রার্থীর সংখ্যা কিন্তু খুব বেশি ছিল না। 85 জন নারী প্রার্থী এখানে ছিলেন। এবং সেখানে রাজনৈতিক দলগুলো যে জুলাই জাতীয় সনদ নিয়ে যখন আলোচনা হচ্ছিল, ওখানে একটা বিষয় ছিল যে প্রত্যেকটা রাজনৈতিক দল এই নির্বাচনে কমপক্ষে 5% করে নারীকে দেবে। আমরা দেখলাম যে 50টা রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করলো, তার মধ্যে 30টা রাজনৈতিক দল একজনকেও তারা মনোনয়ন দিল না, একজন নারীকেও দিল না। জামাতে ইসলামী হ্যাঁ ভোটের পক্ষে তারা বলল, তারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য মাঠে নারীদেরকে একজনকেও তারা মনোনয়ন দেয়নি। নারীদেরকে মনোনয়ন না দেওয়ার কারণ হিসেবে আপনি কি দেখছেন? যে নারীদের নেতৃত্ব, এটা তো জামাতের ওই যে তাদের নেত্রীদের কাছেই আপনারা শুনেছেন যে তারা মনে করে না
যে নারীরা নেতৃত্বে আসতে পারে, নারীরা দলের আমির হতে পারে, নারীরা তারা বলছে যে এই দলটা যদি আসে নারীদেরকে অনেক ইয়াতে রাখবে, নিরাপত্তার মধ্যে রাখবে দিবে তারা। আবার কখনো কখনো বলছে যে এটা বেশি খাটনিও করতে হবে না, 8 ঘন্টার বদলে 5 ঘন্টা তারা এটা জামাতে আমিরের বক্তব্য, যেটা নিয়ে সমালোচনা হয়েছে। আমরা যখন চাচ্ছি যে আমাদের পুরো জনসংখ্যাটা জনশক্তিতে রূপান্তরিত হোক, অর্ধেক জনগোষ্ঠী এটাও যদি জনশক্তিতে রূপান্তরিত হয়, তারাও যদি অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল ধারায় আসে, তবে আমরা দ্রুত উন্নয়নের দিকে যেতে পারবো। তা সেক্ষেত্রে তার বিপরীতে যখন অন্য কোনো বয়ান আসে, এটাকে মানুষ স্বাভাবিকভাবে নেয় না। আপনি দেখেন যে লেখাপড়ার দিক থেকে মেয়েরা কিন্তু রেজাল্ট ভালো করছে সবখানে। মেডিকেল ইউনিভার্সিটিতে, মেডিকেল কলেজগুলোতে ভর্তিতে দেখা যাচ্ছে যে ছেলেদের চেয়ে মেয়েরা সেখানে ভালো করছে, এবং আমরা এসএসসি এইচএসসি ফলাফলও দেখতে পাচ্ছি যে ফলাফলেও তাই। তারা মেধার দিক থেকে তারা পিছিয়ে নেই, তারা সব এই যে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রেও ওই যে পুলিশের দায়িত্ব পালন করছে, তারা এমন কোনো আর্মিতে, বিমান বাহিনীতে কোথায় তারা নেই। অতএব তারা তো যোগ্যতার প্রমাণ দিয়ে থাকার পরও আমি ধরে নিলাম যে কয়েকটি ইসলামী দল আছে যারা হয়তো তাদের দর্শন ইসলাম কেন্দ্রিক হচ্ছে যে আছে, তো বাকি যারা আছে তাদেরও নারী নেতৃত্বের ক্ষেত্রে অবহেলা, তারাও খুবই, কারণ কি তারাও খুবই কম। ওই যে এটা হলো ক্ষমতার রাজনীতির যে বিষয়টা, দেখবেন যে প্রথমেই হিসাবে বসে যায় রাজনৈতিক দলগুলো যে কোথায় কাকে দিলে ওখান থেকে বেরিয়ে আসা যাবে, এবং সেক্ষেত্রে তারা অন্য কিছু কাউন্ট করে, যেমন কার কত টাকা আছে, কার কত ক্ষমতার জোর আছে, কার সাথে কত এই কি বলা যায় যে ক্যাডার আছে, এগুলো বিবেচনায় আসে তাদের। ফলে ওই জায়গাটায় নারীরা পিছিয়ে পড়ে। হয়তো দেখা যায় যে কোটা পূরণের জন্য কাউকে কাউকে দেয়, আর আপনি দেখেন না নারীদের দিকে যদি আপনি তাদের প্রতিনিধিত্বের দিকে তাকান, তবে ধরেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তালিকাটা যদি দেখি, এক্ষেত্রে তো এক্ষেত্রে দেখবেন যে এই সবাই কোনো না কোনো ইয়াতে দেখেন, এখানে আমাদের এই ইলেন ভুট্টো, ওনার হাজব্যান্ড ছিলেন রাজনীতিবিদ। এখানে এই শামা ওবায়দুর রহমানের মেয়ে, তারপরে নায়াব ইউসুফ আহমেদ, উনিও ওই তার বাবার থ্রুতেই, এই তাহসিনা রুশদির ওনার হাজব্যান্ডের ইয়াতে, এইরকম আমরা কিন্তু দেখেছি যে বিদ্রোহী প্রার্থী হয়েও কিন্তু রুমিন ফারহানা কিন্তু সেটা জিতেছে। সে একটা দলের নেত্রী হিসাবে পরিচিত, এবং দুঃসময়ে ওই দলের পক্ষে, দলের হয়ে যারা এই বলিষ্ঠভাবে কথা বলেছেন, তার মধ্যে একটা রুমিন ফারহানা। কিন্তু দেখা গিয়েছে ক্ষমতার রাজনীতি, জোটের রাজনীতি এটা করতে গিয়ে তাকে মনোনয়ন দেয়নি। সে মনে করেছে যে আমার প্রতি অবিচার করা হয়েছে, আমার সাথে ওই এলাকার মানুষ আছে, কর্মীরা আছে, জনগণ আছে, সেজন্য উনি তখন এরকম 78 জন বিএনপির এরকম বিদ্রোহী ছিল, তারা অনেকেই এটা মনে করেছে যে আমি বঞ্চিত হয়েছি, অতএব আমি জিতে দলকে দেখায় দেব যে ওই এলাকার নেতাকর্মীরা আমার সাথে আছে, জনগণ আমার সাথে আছে। আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে ভোটের আগে জামায়াতের যে জোটটি আছে, সেই জোট থেকে বারবার বলা হচ্ছিল যে নীরব একটি ভোট বিপ্লব হয়ে যাবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের মতো বাংলাদেশে মানুষ জামায়াতকে সরকার গঠনের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে প্রদান করবে, এই আলোচনাটি জামায়াতের পক্ষ থেকে ছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে তারা যে আসন তারা পেয়েছে সেটি হচ্ছে মাত্র 72টি আসন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভোটের রাজনীতিতে বলার জন্য সেটি বলা ছিল, নাকি আসলে কৌশলের অংশ ছিল? এটা প্রথমত জামায়াত যে 72টি আসন পেয়েছে, অনেকের কাছে এটা অনেক বড় আসন, অনেক সংখ্যায় আসন। তবে তাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে নীরব ভোট বিপ্লব ঘটে যাবে, এবং তারা একটা বার্তা
গ্রামে গ্রামে মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে চেষ্টা করেছে এবং তারা অনেক অনেক ক্ষেত্রে সফলও হয়েছে। সেটা যে আওয়ামী লীগকে তো দেখলাম, বিএনপিকে দেখলাম, এইবার জামায়াতকে দেখি, সুকৌশলে এই প্রচারটাকে তারা গ্রামে গঞ্জে নিয়ে গিয়েছে। তারা একেবারে ব্যাপকভাবে তাদের নারী কর্মী অনেক আগে থেকে নামিয়েছে। অনেক আগে থেকে তারা এইদিকে, একদিকে আমাদের মনে হয়েছে যে তারা পরে ভোট চায়, কিন্তু প্রার্থী ঘোষণার ক্ষেত্রে অনেকের চেয়ে এগিয়ে এবং প্রার্থীরা ওই এলাকাগুলোয় কাজ করছিলেন। এবং এক্ষেত্রে তাদের বিরুদ্ধে তো অভিযোগও আছে যে কারো বিকাশ নাম্বার নেওয়া, পরবর্তীতে আমরা দেখলাম কোথাও কোথাও টাকা পয়সা সহ তাদের ধরা পড়া। তার মানে টাকার খেলাটাও তারা এই নির্বাচনী কৌশলের বাইরে তারা রাখেননি। তবে এরকম একটা আকাঙ্ক্ষা তাদের তৈরি হয়েছিল যে নীরব ভোট বিপ্লব ঘটে যেতে পারে। মানুষের মধ্যে একাংশ বিশ্বাসও করেছিল, বিশেষ করে শ্রমজীবী মানুষের মধ্যে তাদের এই প্রচারণাটা ব্যাপক কাজ দিয়েছে এবং শ্রমজীবী মানুষের একটা বড় অংশের যে কারণে তারা 70 ক্রস করে মানে 72-এ গিয়েছে, জোট সহ আরও বেশি। এটা একেবারে কমিয়ে না। তবে তাদের যে আকাঙ্ক্ষা ছিল নীরব ভোট বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় চলে যাবে, সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আমরা দেখতে পেয়েছি যে চরমোনাইয়ের বিষয়টি, ইসলামী আন্দোলনের বিষয়টিও হচ্ছে অনেক আলোচনায় এসেছিল সে সময়, এবং ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামায়াত জোট থেকে হচ্ছে বেরিয়ে গিয়েছিল এবং তারা নির্বাচনও করেছে এবং সেই কাঙ্ক্ষিত ফলাফলটিও আসলে হয়তো তারা তাদের জায়গা থেকে পায়নি। এই যে ইসলামিক যেই দলগুলো আছে তাদের যে নিজেদের মানে মতাদর্শের দ্বন্দ্ব, এটি নির্বাচনে কোনো ধরনের কোনো প্রভাব ফেলেছিল কিনা? নিঃসন্দেহে যদি ইসলামী আন্দোলন এবং জামাতের যে জোট, ইসলামী আন্দোলন সহ তারা যদি একসাথে থাকতো, তবে নিঃসন্দেহে এটা তাদের জন্য আরও ভালো ফলাফল এটা আসতেই পারত, এটা ঠিক। কিন্তু তারা নির্বাচনী জোট একটা করার চেষ্টা করেছে, কিন্তু বিরোধ কিন্তু তাদের মধ্যে অনেক আগে থেকেই ছিল। যে একদিকে এই যে কি বলা যায় যে যেমন শরিয়া আইন প্রসঙ্গটা যদি আমরা বলি, যে এরকম জামায়াতের আপনার গঠনতন্ত্র একটা বিষয়, তারপরে নির্বাচনী ইশতেহারে কিছুটা তাদের কৌশল, এবং আমরা দেখেছি যে কোরআন এবং সুন্নাহর খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সাথে তারা যখন মিটিং করছিল তখন তারা ঘোষণা দিয়েছে যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না। আবার জোটগতভাবে যখন রাজনৈতিক দলগুলোর সাথে বসেছিল, নিশ্চয়ই সেখানে আলোচনা হয়েছে যে আমরা ঐক্যবদ্ধভাবে করে নির্বাচনে যদি বিজয়ী হই আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, এরাও আমরা দেখেছি এটাও তো ক্ষমতার রাজনীতির খেলাতেই একখানে হয়েছিল। প্রথমত সামনে এসেছে যেটা যে আসন বন্টনে তাদের মধ্যে বিরোধ। এরা হয়তো 65 চেয়েছে যে 65 পর্যন্ত দিলে থাকবো, এরা হয়তো 47 পর্যন্ত গিয়েছে। এবং ফাইনালি তারা যখন গিয়েছে তারা কিন্তু ওই কথাগুলোই বলেছে যে আসলে ইসলামী দল হিসাবে আমরা যে লক্ষ্যের দিকে, যে সোসাইটি গড়ার দিকে আমরা যেতে চাই, জামায়াত আসলে সেরকম সেদিকে যাবে না, ওরা একবার এক এক কথা বলছে। সেটি আসলে সামনের দিনগুলো তো দেখা যাবে। আমরা আলোচনায় ছিলাম, ভোট গ্রহণ হলো, নির্বাচন প্রক্রিয়াটা খুবই চমৎকারভাবে নির্বাচন কমিশন থেকে আয়োজন করা হলো এবং প্রায় শেষের দিকে ফলাফল হয়তো বেসরকারিভাবে আমরা ফলাফল পেয়ে গেছি, হয়তো অল্প সময়ের মধ্যে সেটা গেজেট প্রকাশ হবে। কিন্তু এখন সামনে যেটা আমাদের মূল ফোকাসটা হচ্ছে সেটা হচ্ছে যে শপথ বাক্য পাঠ করানো। অন্তর্বর্তী সরকার এবং তারপরে গণতান্ত্রিক ধারায় ফেরার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের আসলে শপথ বাক্য কে পাঠ করবেন বা এই শপথ নিয়ে কোনো জটিলতা আছে কিনা? না, ঠিক আছে, আমরা তো জানি যে একটা নির্বাচনে যে দল বা যারা ইলেক্টেড হওয়ার পরে যে বেসরকারি ফল প্রথমে প্রকাশিত হয়, পরবর্তীতে সেটা গেজেট আকারে প্রকাশিত হয় এবং গেজেট হওয়ার পরে ওটা 3 দিনের মধ্যে দেখা যায় যে তারা
শপথ নিয়ে নেন এবং সরকার গঠনের প্রসঙ্গটাও তখন চলে আসে। এবং শপথের ক্ষেত্রে যেটা রীতি হলো যে স্পিকার এটা করেন। এখনকার প্রেক্ষাপটটা আমরা জানি যে স্পিকার তিনি এখান থেকে রিজাইন করেছেন। আর স্পিকার পদ, রাষ্ট্রপতির পদ, এগুলো এমন পদ যে পরবর্তীতে তার মানে উত্তরসূরি না আসা পর্যন্ত এটা থাকে। যাই হোক, এখন যেহেতু স্পিকারের পদে যিনি ছিলেন তিনি করেছেন, তিনি রিজাইন করেছেন। ডেপুটি স্পিকার যারা ছিলেন তারাও জেলে আছেন। এবং ফাইনালি আমরা দেখলাম যে এটা সরকারের একটা ডিসিশন আছে এরকম যে এখানে শেষে রাষ্ট্রপতি একটা নির্দেশনা দেবেন যাকে শপথ গ্রহণের জন্য। কয়েকদিন আগে কিন্তু প্রেস সচিব কিন্তু জানিয়েছিলেন যে প্রধান বিচারপতি মহামান্য রাষ্ট্রপতির কাছে হয়তো সিদ্ধান্ত জানতে পারেন যে কিভাবে এই শপথ বাক্যটি হচ্ছে। ওই জায়গাতেই হয়তো আমরা আছি যে প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি তাদের হয়তো সম্মতিক্রমে, যেমন এই যে গণ অভ্যুত্থানের পরেও আমরা দেখেছি যে ইয়ার 106 অনুচ্ছেদ অনুযায়ী ইয়ার পরামর্শ অনুযায়ী কি বলা যায় যে উচ্চ আদালতের পরামর্শ অনুযায়ী পরবর্তী সরকার শপথ গ্রহণ করেছেন। হয়তো ওই রকম একটা প্রক্রিয়াতেই তারা বিচার বিভাগের পরামর্শ নিয়ে, সহযোগিতা নিয়ে, রাষ্ট্রপতির কোঅর্ডিনেশনে হয়তো কেউ একজন শপথ গ্রহণ করা। অবশ্যই একটু জানতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই চেতনা থেকে একটি সরকার গঠিত হয়েছিল। প্রায় 18 মাসের বেশি সময় তারা দেশ পরিচালনার দায়িত্বে ছিল। এই 18 মাসকে আপনি কিভাবে মূল্যায়িত করবেন? এই 18 মাস আসলে মানুষের আকাঙ্ক্ষা তো ছিল গগনচুম্বী। হ্যাঁ, তা সেই দিক থেকে আমরা দেখেছি যে সেই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে কিছু কিছু ঘাটতি মানুষের ছিল। প্রথমত আইন শৃঙ্খলা রক্ষাকারী, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এটা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ভালো ছিল না। এই সময়ে আমরা এই মব সৃষ্টির ঘটনা অনেক দেখেছি। সেখানে এই 32 নম্বরে বঙ্গবন্ধুর যে বাড়ি, এটা ঐতিহাসিক একটা নিদর্শন হিসাবে মানুষ মনে করে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে যারা ধারণ করে। সেটা ভাঙাতে থেকে শুরু করে মানে অনেক এরকম মব সৃষ্টি হয়েছে। তারপরে অর্থনৈতিকভাবে ব্যাংকিং খাতের শৃঙ্খলা তারা অনেকটা ফিরিয়ে এনেছে। তবে বিনিয়োগের ক্ষেত্রে আবার একটা মানুষের মানে যেভাবে বিনিয়োগ আমরা আকর্ষণ করতে পারিনি। সব মিলে ভালো মন্দ তো ছিল। ফাইনালি তারা অন্তত একটা নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যে পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটা এই নির্বাচনের মধ্য দিয়ে তারা সফলভাবে সম্পন্ন করতে পেরেছে বলে আমি মনে করি। সেদিক থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই উদ্যোগটা এটা হয়তো মানে দৃষ্টান্ত হয়ে থাকবে যে একটা ভালো নির্বাচন দিয়ে তারা ইতিহাস হয়তো একদিন এই বিষয়টিকে খুব চমৎকারভাবে দেখবে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা যেটা দেখছি যে বেসরকারি ফলাফলে বিএনপি এবং তার নেতৃত্বাধীন জোট অনেকটাই এগিয়ে আছে এবং এককভাবে সরকার গঠনের পথে রয়েছে। 20 বছর পর বিএনপি আবার সরকার গঠনের দিকে যাচ্ছে। আপনার কি প্রত্যাশা থাকবে সরকার গঠনের পর বিএনপি আসলে কোন বিষয়গুলো নিয়ে আসলে কাজ করতে পারে? প্রথমত বিএনপি তাদের একটা নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে। এই ইস্তেহারে তারা কিন্তু অনেক চমকপ্রদ বিষয় তারা ওখানে এনেছে। কয়েকটা যদি এখানে উল্লেখ করি, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে স্বাস্থ্যকর্মী নিয়োগ, শিক্ষানীতি প্রণয়ন, কর্মসংস্থান সৃষ্টি, ক্রীড়া অবকাঠামো সম্প্রসারণ, খাল খনন, বৃক্ষরোপণ, ধর্মীয় সম্প্রীতির উন্নয়ন, ই কমার্স, এই যে বিষয়গুলো, তা আমরা অতীতে দেখেছি যে নির্বাচনী ইস্তেহারে রাজনৈতিক দলগুলো কিছু কথা তারা ওখানে ঘোষণা করে, অঙ্গীকার করে, পরবর্তীতে যখন সরকার গঠন করে ওই দিকে তাকায় না, ওই দিকে গুরুত্ব দেয় না খুব একটা। প্রথমত আমি আশা করব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা সরকার গঠন করলে
তারা প্রথম অগ্রাধিকার দিবে তাদের এই ইস্তেহার বাস্তবায়নের দিকে। তারা যে জনগণের কাছে যে অঙ্গীকার করেছে সেই অঙ্গীকারটা তারা যেন এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো যে অতীতের যে ভুলভ্রান্তি তাদের আছে এর আগে যখন সরকার পরিচালনা করেছে, তারা সেইটাকে খতিয়ে দেখবে যে আমাদের কি কি ভুল ছিল যেটা ঠিক হয়নি, এটা পুনরাবৃত্তি অন্তত হবে না। 21শে আগস্টের গ্রেনেড হামলার কথা আমরা ভুলে যাইনি। 10 ট্রাক অস্ত্র উদ্ধার হওয়ার কথা সেটা আমরা ভুলে যাইনি। এবং সেই বাংলা ভাইয়ের উত্থান, জেএমবির উত্থান, সেখানে পৃষ্ঠপোষকতার অভিযোগ তাদের বিরুদ্ধে, এই বিষয়গুলো কিন্তু মানুষ অনেক দিন হয়ে গিয়েছে, তো ঝাপসা হয়ে গিয়েছে মানুষ। অনেক ভালো দিকও কিন্তু ছিল যে নকল না, আমি ওই নেগেটিভ দিকগুলোর কথা যেটা বলছিলাম যে এগুলো তো, এইটা হলো অতীতের এই ধরনের ভুলের পুনরাবৃত্তি যেন তাদের না ঘটে, এবং ভালো কাজের সফলতা যেগুলো আছে, ভালো কাজ যেগুলো আছে সেইটার দৃষ্টান্ত অনুসরণ করে ভালো কাজ করবে, খারাপ কাজগুলো বর্জন করবে। আরেকটা হলো বাংলাদেশের রাজনীতিতে যে পারস্পরিক বিরোধিতার সংস্কৃতি, এইটার পরিবর্তে পারস্পরিক সহযোগিতার একটা সংস্কৃতি, বহুমত বহুপথের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান তারা নিশ্চিত করবে। এবং রাজনীতির সংস্কৃতির পরিবর্তন হবে, গণতন্ত্রের চর্চা হবে, সবাই মিলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সব রাজনৈতিক দল দেশের জন্য দলকে নিয়ে আগাবে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, আমরা আসলে সবসময় সরকারের কাছে হচ্ছে প্রত্যাশাটা রাখি। আমরা বিগত সময় দেখেছি যে সংসদকে কার্যকর করতে হলে বিরোধী দলের ভূমিকাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিরোধী দলে যারাই যায় তাদেরকে প্রায় সময় দেখি হচ্ছে যে সংসদ থেকে ওয়াক আউট করতে দেখি, নিজের দলের নেতার আলোচনা কিংবা নিজেরা কি পেলো না পেলো এই ধরনের আলোচনাগুলো বেশি প্রায়োরিটি হচ্ছে যে পেয়ে থাকে। তো এবার যারা বিরোধী দলে যাচ্ছে তাদের প্রতি আপনার কোনো প্রত্যাশা থাকছে কিনা? হ্যাঁ, বিরোধী দলে যারা থাকবেন, আমরা প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান করছিলাম অনেকগুলো, আমরা 36-37টা করেছি সারা দেশে, 64টা করার কথা ছিল, প্রশাসনের অসহযোগিতায় করতে পারেনি শেরপুরের ঘটনার পরে। সেখানে আমরা প্রার্থীদেরকে যে একটা লিখিত অঙ্গীকার করাতাম, তার মধ্যে একটা বিষয় ছিল যে আমি যদি হেরেও যাই, যিনি জয়ী হবেন তার পাশে থাকব, তাকে সহযোগিতা করব। আর একটা ছিল যে একেবারে দীর্ঘ সময় ধরে এই সংসদকে অকার্যকর করার কোনো উদ্যোগের সাথে সম্পৃক্ত হব না, বা সংসদ যাতে কার্যকর থাকে সেজন্য দীর্ঘ সময় ধরে সংসদ বর্জনের যদি কোনো থাকে, আমি চেষ্টা করব সেটার বিরোধিতা করার। এই রকম বিষয়গুলো এবং পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি সৃষ্টি করার, এটা আমরা বলেছি। সেজন্য আমরা মনে করব তাদের ভূমিকাটা হবে গঠনমূলক। সরকারের যদি গণবিরোধী কোনো উদ্যোগ ওখানে তারা নেওয়ার মতো পদক্ষেপ নেয়, অথবা এমন কোনো আইন প্রণয়ন করতে যায় যেটা বিতর্কিত, যেটা জনস্বার্থের পরিপন্থী, সেক্ষেত্রে তারা নিঃসন্দেহে বিষয়টা সামনে আনবে, সমালোচনা করবে। কিন্তু যে উদ্যোগগুলো সরকার ভালো উদ্যোগ নেবে সেই উদ্যোগে নিঃসন্দেহে তারা সমর্থন, বিরোধিতার নামে বিরোধিতা না, সেটা সমর্থন করবে। অর্থাৎ গঠনমূলক বিরোধিতা এবং ভালো কাজের উদ্যোগ গ্রহণ করা হলে তারা বিরোধী দলে থাকলেও তারা সরকারের পাশে থাকবে, এইরকম একটা আকাঙ্ক্ষা। সংসদকে যেন অকার্যকর না করা হয়, এই সংসদ যেন একটা কার্যকর প্রাণবন্ত থাকে, সেরকম একটা ভূমিকায় যেন তারা অবতীর্ণ হয়। আমরা অবশ্য সেটি দেখতে চাই। সবশেষ একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। আমরা সবসময় বলি যে সরকারি গঠন হয় দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ, সমৃদ্ধশালী একটি বাংলাদেশ। দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ করতে গেলে সরকার এবং বিরোধী দল কাঁধে কাঁধ মিলিয়ে কিভাবে কাজ করতে পারে? এটা নিঃসন্দেহে সরকারকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স যে নীতি, এটা গ্রহণ করতে হবে। এই 11টা সংস্কার কমিশনের কথা তো হচ্ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক, তার মধ্যে একটা ছিল দুর্নীতি দমন যে সংস্কার কমিশন। হ্যাঁ, এখানে তাদের আক্ষেপ আছে, মানে যারা এই কমিশনে ছিলেন তাদের আক্ষেপ আছে যে কমিশনটা হলো আমরা রিপোর্ট দিলাম কিন্তু সেই অনুযায়ী সেটা বাস্তবায়ন হলো না। আমাদের থাকবে যে দুর্নীতি দমন সংস্কার কমিশন যেটা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টটাকে
তারা যেন ঠিকঠাকভাবে বাস্তবায়ন করে। এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশন সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসাবে আছে, এটা একবারে সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করা এবং এটা স্বাধীনভাবে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে যেন দায়িত্ব পালন করে, সেজন্য এটার পাশে থাকা সবসময় সরকার এবং সবাই মিলে, অর্থাৎ এই সরকারি দল, বিরোধী দল, অর্থাৎ যত স্টেক হোল্ডার্স আছে আর কি, সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা যাতে একটা দুর্নীতিমুক্ত, একটা বৈষম্য মুক্ত এমন একটা সমাজ গড়তে পারি, যেটাকে আমরা বলতে পারি। বৈষম্যের কথা বলছেন, আমরা দেখেছি অতীতে যখন কোনো এমপি মন্ত্রীদের বিরুদ্ধে সেই বৈষম্যের অভিযোগটি এসেছে, দুর্নীতি সরকারের পক্ষ থেকে হয়তো খুব একটা ব্যবস্থা নিতে আমরা দেখিনি। আমাদের প্রত্যাশা থাকবে যে আগামীতে যারা সরকার গঠন করছেন তারা এই বিষয়গুলোতে নজর দিবেন এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে যোগ দেওয়ার জন্য। দিলীপ কুমার সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আইএফএসি নিবেদিত ভোটের ফল অনুষ্ঠান। গণতন্ত্রের ধারায় ফিরতে যাচ্ছে বাংলাদেশ। নতুন একটি সরকার বিরোধী দল নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশ হবে সমৃদ্ধশালী একটি দেশ। সেই প্রত্যাশায় আজকের আয়োজন এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।